একা থাকাটা যে কতটা কষ্টের সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এইগুলো ভাবতেছিলাম ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। হঠাৎ করে কোথা থেকে যেন আদিব আমার সামনে এসে বলল, কেন সম্ভব নয় আমার সাথে ফ্রেন্ডশিপ করা? আমি বললাম অনেক কারণ আছে। আদিবা বলল, কি কারণ সেটা আমি শুনতে চাই। আমি বললাম, আপনার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি একটা অনেক বড় ঘরের মেয়ে, আর আমি খুবই সামান্য একটা ছেলে, যাকে এক কথায় বলতে গেলে গরিব ছেলে। আদিবা বলল, এটাই কি একমাত্র কারণ? আমি বললাম হ্যাঁ। আদিবা বলল, তাহলে মন দিয়ে শোনো, সস্তা কাপড় পরার মানে এইটা নয় যে তুমি গরিব। মনে রাখবে, তোমার একটা পরিবার রয়েছে, পরিবারের সদস্যের দায়িত্ব তোমার উপর আছে। সমাজকে দেখিয়ে বেড়ানো তোমার কাজ নয়। এটা আমার আব্বুর কথা, এটা থেকে কি বুঝলে আমাকে বলো? আমি বললাম, আমি কিছু বুঝি আর না বুঝি এটা ঠিকই বুঝেছি যে আপনার আব্বু একজন মহৎ মানুষ। আদিবা বলল, তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে অসুবিধা কোথায়? আমি বললাম, আরো কারণ আছে। আদিবা বলল, কি কারণ? আমি বললাম, আমাকে কলেজের সবাই খ্যাত বলে, একজন খ্যাতের সাথে বন্ধুত্ব করলে আপনার অসম্মান হবে। আদিবা বলল, সেটা আমি বুঝবো, এখন থেকে আমরা ফ্রেন্ড, এটাই শেষ কথা। আমি বললাম, আচ্ছা। আমি অনেকটাই বাধ্য হয়ে আদিবার সাথে বন্ধুত্ব করলাম। আজ পর্যন্ত কেউ নিজ ইচ্ছায় আমার সাথে বন্ধুত্ব করতে চায়নি, শুধু একমাত্র আদিবাই আজকে এসে আমার সাথে বন্ধুত্ব করলো। আদিবা বলল, শ্রাবণ চলো যাই, স্যার চলে এসেছে মনে হয়। এরপর আমি আর আদিবা সোজা ক্লাসে চলে এলাম। ক্লাসের সবাই আমার দিকে চেয়ে আছে, হয়তো আমরা দুজন একসাথে ক্লাসে ঢোকার কারণে। আমি সেই দিকে খেয়াল না করে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। মানে আজকের মতো ভার্সিটি ছুটি। ভেবেছিলাম 2টা ক্লাস করে বাসায় চলে যাব, কিন্তু আদিবার সাথে গল্প করতে করতে বাসায় যেতে ইচ্ছা করেনি, তাই আর যাইনি। পুরো ক্লাস করেছি। আদিবা মেয়েটা অনেক ভালো, অনেক খোলা মনের মানুষ। এইটুকু সময়ে আমার মনের অনেকটা জায়গা জুড়ে বসেছে। আমার বাসা আর আদিবার বাসা বিপরীত দিকে, তাই দুইজনকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে একটা দিন ছিল। তার কারণ হলো, রাফি বাদে আজকে আমার সাথে দ্বিতীয় আরেকজন এমন ব্যবহার করেছে। তাই আমি রাস্তা দিয়ে আদিবার কথা ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পরে রাফি এসে দরজা খুলে দিল। রাফি বলল, কি রে আজকে এত দেরি করলি যে? আমি বললাম, আগে ফ্রেশ হয়ে নেই, তারপর সব বলতেছি। রাফি বলল, আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, তুই খেয়েছিস? রাফি বলল, না, তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? আমি বললাম, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। রাফি বলল, এইবার বল কি হয়েছে? তারপর আমি বললাম, জানিস বন্ধু, আজকে একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে নিজেই অপমানিত হয়েছি। রাফি বলল, কি? আর কোন মেয়েটা? আমি বললাম, আফিয়া। রাফি বলল, কোন আফিয়া, আমাদের ব্যাচের? আমি বললাম, হ্যাঁ। রাফি বলল, বন্ধু মন খারাপ করিস না, বড়লোকের ছেলে মেয়েগুলো এমনই হয়ে থাকে, ওদের চোখ থাকতে বন্ধ। আমি বললাম, হ্যাঁ, বাদ দে এইসব কথা। রাফি বলল, ওকে। আমি বললাম, আরেকটা অবাক করা বিষয় হয়েছে আমার সাথে। রাফি বলল, কি হয়েছে? তারপর আমি সবটা খুলে বললাম আদিবার কথা। রাফি বলল, দেখিস, ওদের কিন্তু বিশ্বাস নেই। আমি বললাম, হ্যাঁ। এরপর আমি আর রাফি বাসার বাইরে বের হলাম, দুজনে একসাথে। এই সময় বাইরে বের হওয়ার একটাই কারণ, আর সেটা হলো টিউশনি। আমি আর রাফি দুজনেই টিউশনি করাই, আর এইভাবেই চলছিল আমাদের জীবন। রোজকার মতো আজকেও ঠিক সময় টিউশনি করতে গেলাম। আমি যাদের বাসায় টিউশনি করাই তারা অনেক ভালো মানুষ। ভালো মানুষ না হলে কেউ কোনোদিন আমার মতো একজন অপরিচিত ছেলেকে বাসায় টিউশনি করাতে রাখতো। সময় মতো আমি টিউশনি করে রাস্তায় বের হলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তারপর আমি রাফিকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো, তোর টিউশনি শেষ হলো? রাফি বলল, হ্যাঁ, এইমাত্র বের হলাম। তোর কি খবর? আমি বললাম, হ্যাঁ, এইমাত্র টিউশনির বাসা থেকে বের হলাম। রাফি বলল, ও, শরীরটা আজকে খুব ক্লান্ত লাগছে। আমি বললাম, ওকে, তাহলে চল আজকে বাসার ছাদে একটু আড্ডা দেই। রাতের ঠান্ডা বাতাসে শরীর ও মন দুইটাই ভালো হয়ে যাবে। রাফি বলল, হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু। আমি বললাম, আবার কিন্তু কিসের? রাফি বলল, আরে বাড়িওয়ালা আছে না, উনি তো রাগারাগি করবে আমাদের এই সময় ছাদে দেখলে। আমি বললাম, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোর চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। রাফি বলল, ওকে, তাহলে তাড়াতাড়ি বাসায় চল। আমি বললাম, হ্যাঁ, আর শোন, বাসায় আসার সময় ঠান্ডা কোক নিয়ে আসিস 1 লিটার। রাফি বলল, এটা তুই কোনো কথা বললি? আমি বললাম, কেন? রাফি বলল, আমি রাতের আড্ডার জন্য কোক নিয়ে আসতে ভুলে যাব। আমি একটু হেসে বললাম, ওকে, তুই তাড়াতাড়ি আয়। রাফি বলল, ওকে। এরপর ফোন রেখে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা এখান থেকে বেশি দূরে নেই, তাই হেঁটেই চলে যাচ্ছি। প্রায় বাসায় চলে এসেছি। গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, তখনই খুব পরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমার পাশে দারোয়ান ছাড়া আর কেউ নেই, তাই ফোনটা রিসিভ করলাম।
লোকটা বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম, হ্যাঁ ভালোই, আপনি? লোকটা বলল, জি স্যার, অনেক ভালো আছি। আমি বললাম, হ্যাঁ, ফোন করেছেন কেন, তাড়াতাড়ি বলুন। লোকটা বলল, স্যার, কয়েকটা কাগজে সাইন লাগবে। আমি বললাম, কালকে কলেজ ছুটি হওয়ার পর আপনি আমার সাথে দেখা করুন। লোকটা বলল, ওকে স্যার। আর একটা কথা। আমি বললাম, কি কথা? লোকটা বলল, স্যার, এইভাবে আর কতদিন চলবে? প্রায় 5 বছর হতে চললো, আপনি কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমি বললাম, সময় হলে আমি ঠিকই আসবো। আর আপনি তো আছেনই। স্যার বলল, আমি আছি, সেটা কথা নয়, আপনি না থাকলে কিভাবে হয়? লোকটা বলল, প্লিজ স্যার, নিজেকে এইভাবে কষ্ট দিবেন না। আমি বললাম, এগুলো আমাকে বলে লাভ নাই, আপনি সেটা ভালো করেই জানেন। আমার সময় হলে আমি ঠিকই আসবো। লোকটা বলল, ওকে স্যার, ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। আমি বললাম, ওকে। এরপর ফোন কেটে দিলাম। আপনারা অনেকেই হয়তো কিছুই বুঝতে পারছেন না যে কে এই লোকটা, আর যে আমার সাথে ফোনে এইমাত্র কথা বলল। আবার অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে আমার মতো একটা এতিম ছেলেকে এই লোকটা কেন স্যার বলে ডেকেছে। কিছু কিছু কথা অজানাই থাক, তাই এই লোকটার কথা এখন কিছুই আপনাদেরকে বলবো না, সময় হলে গল্পে বলে দিব। বাসার ভিতরে যাব, ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো।